আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেজর স্বামী গল্পে 10 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। পিছন থেকে তাকে শূন্যের শক্তপুক্ত এক জোড়া পুরুষালী হাত পরম শক্তিতে আগলে নিল, মাটিতে পড়তে দিল না। অবেচন আধো আধো বুঝে আসা চোখে কিঞ্জা শুধু এটুকুই দেখতে পেল, তাকে যে শক্ত বুকে জড়িয়ে ধরে রেখেছে। তার মুখ আর মাথায় একটা কালো রুমাল খুব শক্ত করে বাঁধা, কেবল দৃশ্যমানা এক জোড়া কুচকুচে কৃষ্ণ কালো তীব্র ও রহস্যময় চোখ। সেই চোখের তীব্র চাউনি যেন এক পলকে কিঞ্জার অবেচন মনকে ছুঁয়ে গেল, কিন্তু এর বেশি কিছু দেখার বা বোঝার সুযোগ আর তার ভাগ্যে জুটল না। তার চোখের পাতা দুটো এক গভীর অন্ধকারে রাজ্যে তলিয়ে গেল। কিন্তু ক্লিনিক থেকে কপালে একটা ছোট্ট ব্যান্ডেজ আর প্রাথমিক ট্রিটমেন্ট করিয়ে সবেমাত্র বের হচ্ছে কিঞ্জা আর নিশাত। দুপুরে সেই উত্তাপ এখন অনেকটাই ইসমাল, কিন্তু চারপাশে থতমতে ভাবটা কাটেনি। ওরা যখন মেন রোডের দিকে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াবে, ঠিক তখনই পিছন থেকে এক গমগমে গম্ভীর আর রাজভারী কণ্ঠস্বর ভেসে এলো। সেই কণ্ঠের আওয়াজে এমন এক সম্মুহূর্তের শক্তি ছিল যে কেউ থমকে দাঁড়াতে বাধ্য। বেখেয়ালি রাস্তায় চলাফেরা করার হতে বিরতি থাকেন। যেথায় রাজনৈতিক সংগঠন ঘটে যাচ্ছে সেটা হতে সবসময় নিরাপদ দূরত্বতা বজায় রাখবেন। আজ কপাল ভালো ছিল বিদায় শুধু কপালে সামান্য চোট লেগেছে, অন্যথা পরিস্থিতি আরও মারাত্মক হতে পারত। সেই নিখাত পুরুষশালী কণ্ঠ যেন কিঞ্জা আর নিশাত দুজনেই এক ঝটকায় পিছনে তাকালো। দেখতে পেল ওদের থেকে প্রায় 10 হাত দূরত্ব একটা মস্ত বড় কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছে এক বলিষ্ঠ দীর্ঘায়ু ও পুরুষ। চোখে চৌড়া সানগ্লাস, মুখের সেই কারো রুমালটা এখন গলায় ঝুলিয়েছে। এই সেই পুরুষ, তার নাম প্রহর ইবনাত, যার একটাকে পুরো ডাবি ক্যাম্পাস কাঁপে, আর যেই এই মুহূর্তে কিঞ্জা কায়দারের মনোগুহীনে কোণে লুকিয়ে থাকা একমাত্র স্বপ্নের পুরুষ। বয়স তার 30-এর কোঠায় এসে থমকে গিয়েছে, আর কটা মাস মাত্র। তারপর হয়তো জীবনের ক্যালেন্ডার আরও এক যুগ হয়ে 31 হয়ে পা রাখবে। কিন্তু এই বয়সে তার ব্যক্তিগত আর তীব্র পুরুষশালী গম্ভীর্য যেন যে কোনো সময় কম বয়সী তরুণ বুকে ঝড় তোলার জন্য যথেষ্ট। প্রহরের সেই তীব্র চোখের চাউনি সরাসরি কিঞ্জার ওপর নিবদ্ধন হতেই কিঞ্জার বুকের ভিতর এক অদ্ভুত কম্পন সৃষ্টি হলো। কপালে ব্যান্ডেজের তীব্র ব্যথাও যেন এক নিমিষেই কর্পূরপূর্ণ মতো উড়ে গেল। সে প্রহরের দিকে সরাসরি অপলক চোখে চেয়ে থেকে নিজের ওড়নাটা আঙুল পেঁচিয়ে বেশ একটু চওড়া ও স্পষ্ট গলায় বলল, নিজের অজান্তেই মস্ত বড় বিপদ ডেকে এনেও যদি এমন রাজকীয় স্বপ্নের পুরুষের ইসমাইল আর বাহুবন্ধনে আবদ্ধ হওয়া যায়, তবে এমন বিপদ প্রতিদিনই মাথায় পেতে নিতে প্রস্তুত প্রহর ভাইয়া। প্রহরকে উদ্দেশ্য করে এমন দুঃসাহসিকতা, প্রেমময় আর সোজাসাপ্টা কথা জুড়ে দিয়ে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে রইল না কিঞ্জা। সে নিজের লজ্জাটুকু আড়াল করে এক চিলতি রহস্যময় হাসি ফুটিয়ে নিশাতের হাতটা খপত করে ধরল। তারপর 2 হাত পায়ে ওখান থেকে রাজপথের দিকে তাকিয়ে বাড়িয়ে দিতে শুরু করলো। নিশাত তো বান্ধবীর এমন কাণ্ডে ডায়লগ শুনতে মুখ হা করে তাকিয়ে পিছু পিছু ছুটল। ওইদিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা অজানা এক মেডিকেল পড়ুয়া কিশোরীর মুখে নিজের নাম ধরে এমন অদ্ভুত আর সাহসীয় বাক্য শুনে প্রহর ইবনার চৌড়া ললাটে একজোড়া গম্ভীর বিষণ্ণেই ভাস পড়ল। সে সানগ্লাসটা নাক থেকে একটু নামিয়ে দূরে রেখে হেঁটে যাওয়া কিঞ্জা ও শুভ্র এনুফরা অবয়টার দিকে তাকিয়ে রইল। কৌতূহল জাগলেও ক্যাম্পাসের শত শত ঝামেলার মাঝে সে আর এই সামান্য বিষয় নিয়ে মাথা ঘামালো না। তবে অলক্ষী কিঞ্জা ওই চঞ্চল চোখজোড়া প্রহর ইবনের কঠিন হৃদয়ের কোনো এক কোণে নিজের নামে প্রথম আচরণটা কেটে দিয়ে গেল। কপালের সাদা ব্যান্ডেজ বাঁধা অসুস্থ কিঞ্জাকে সাবধানে ধরে ধরে কায়দাবাড়ির সদর দরজার দিকে ভিতরে নিয়ে এলো নিশাত। নিজের এই শারীরিক অসুস্থতা, রক্তপাত কিংবা কপালের তীব্র ধমপাত নিয়ে নিজের কিঞ্জার বিন্দুমাত্র কোনো ধ্যান বা ক্ষেপ নেই। তার সমস্ত সচেতনা, সমস্ত ধ্যান তখন মগ্ন হইয়াছে কল্পনা জগতে। চিরস্থায়ী বাসা বেঁধে ফেলল সেই কৃষ্ণকালো চোখের পুরুষ সেই প্রহর ইবনাকে ঘিরে। বর্তমানে ঢাকায় রাজনীতিও অন্ধকার ও আলো উভয় জগতের সাথে জড়িয়েছে এই প্রহর ইবনের নাম। বাংলাদেশের আর্মি রিটার্ন ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তোফাজ্জল হামদার বড় পুত্র সে। ঢাকার রাজপথে তাকে নিয়ে চর্চা বা কিঞ্জা কোনো গুজব নেই, এমন একটা দিনও খুঁজে পাওয়া দুষ্কম। বর্তমানে ঢাকার সবচেয়ে বেশি সমালোচনা আর আলোচনা মূলে থাকেন সেই প্রহর ইবনা। বিশেষ করে ঢাকার 6 ও 7 নং আসন জুড়ে যেন তার একচ্ছন্ন অধিপত্য ও রাজত্ব চলে। সমালোচনার তুঙ্গে থাকে তার এক একটা ভয়ঙ্কর কর্মকাণ্ড, রাজপথে মাস্তান করা, বিরোধী দল ডিয়ারে আগুন লাগিয়ে দেওয়া কিংবা ক্ষমতার
দাপটে দিনে দুপুরে কাউকে না কাউকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া এসব যেন তার নিত্যদিনের সাধারণ ব্যাপার। তবে তবে তার রাজনৈতিক জীবনে বাহিরেও টক অব দি দ্য টাউন হয়ে থাকে তার ব্যক্তিগত জীবনের এক অদ্ভুত স্বভাব। লোকমুখে জোরের গুজব শোনা যায় প্রহর ইবনাতে একমাত্র অ্যালার্জি বা সবচেয়ে ঘৃণা বস্তু নাকি নারী জাতি। কোনো এক রহস্যময় কারণে সে নারীদের ছায়াও মারায় না, কিন্তু এর পিছনে আসল কারণ আজ অবধি কেউ জানে না। প্রহরকে নিয়ে সব সাত পাঁচ ভাবতে ভাবতেই নিশাতের হাত ধরে কায়দা বাড়ির অন্ধ হয়ে প্রবেশ করলো কিঞ্জা। ড্রয়িং রুমে পা রাখতেই ওরা দেখতে পেল সুপাই হেলান দিয়ে বসে বেশ আরাম করে রূপের 12টা থেকে পান বানিয়ে খাচ্ছেন তাদের দাদি জুবাইদা খাতুন। তিনি মূলত কয়েকদিন আগেই পবিত্র হজ পালন করে সৌদি আরবে গিয়েছিলেন, যার কারণে মেজু ভাই নীরবের বিয়েতে তিনি উপস্থিত থাকতে পারেনি। মাত্র গতকালই ঢাকায় ফিরেছেন তিনি। হঠাৎ কিঞ্জাকে এই রক্তাক্ত অবস্থায় কপালে ব্যান্ডেজ নিয়ে ভিতরে ঢুকতে দেখে বয়স্ক ওই জুবাইদা খাতুন জিভ কেটে হি হি করে এক মস্ত চিৎকার জুড়ে দিলেন। হাতের পানের বাটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে ডাক দিলেন, কে গো, কোথায় আসো বড় বউ? কি গো, তাড়াতাড়ি আসো, দৌড়ে আসো, দেখো যাও হাকলে মোর নাতিনডার এই কি অবস্থা হয়ে আইছে রে বাবা। মোর এমন চাঁদনির নাহালে ফর্সা নাতিনডার কোন হালার পুত মারছে। বৃদ্ধ মহিলা নিজের বাতের ব্যথা আর হাঁটুর কষ্ট এক নিমিষেই ভুলে গিয়ে নিস্তব্ধ পায়ে ছুটে এলেন এবং জড়িয়ে ধরলেন কিঞ্জাকে। নিজের কাঁপতে থাকা বুড়ো বুকে নাতিকে শক্ত করে আগলে ধরে একের পর এক স্নেহের চুমু খেতে লাগলেন তার পুরো আন্নতে। জুবাইদা খাতুনের আহাজারি দেখে মনে হচ্ছিল কপালে এই আঘাতটা কিঞ্জা নয়, স্বয়ং তিনি পেয়েছেন। এদিকে শাশুড়ির এমন হঠাৎ এই বুক ধরফরানে আহাজারি শুনে রান্নাঘর থেকে হাতের খুন্তি কড়াই ফেলেই হস্তদস্ত হয়ে বেরিয়ে এলেন দুই জা, শিউলি বেগম আর পিঙ্কি বেগম। নিজেকে শাশুড়ির বুকে ওভাবে নেতিয়ে থাকতে দেখে এবং মেয়ের কপালে ধবধবে সাদা ব্যান্ডেজ দেখে শিউলি বেগম পায়ের নিচের জমিনটা যেন এক পলকে কেঁপে উঠল। তার বুকটা ধপস করে উঠল। কি সর্বনাশ, আমার কিঞ্জার এই অবস্থা কি করে হলো রে? অত্যন্ত জিজ্ঞাসা আর ভরা চোখে নিশাতের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন শিউলি বেগম। নিশাত অপরাধীর মতো মাথা নিচু করে কাচুমাচু হয়ে উত্তর দিল, আসলে আন্টি হয়েছে কি, নিশাত আর কোনো কিছু গোপন না করে ক্যাম্পাসের চত্বরে মুহসিন হলের মারামারি হুট করে ককটেলের বিষম ফোড়ন আর কাঠের টুকরো ছিটকে এসে কিঞ্জার কপালে লাগার সমস্ত ঘটনা এক এক করে খুলে বলল। তবে বুদ্ধিমানের মতো প্রহর ইবনাকে বলার কিঞ্জার সেই রোমান্টিক ও দুঃসাহসিকতা ডায়লগগুলো একটা শব্দও যেন পরিবারের সামনে উচ্চারণ করলো না। নিজের প্রিয় সখী ওই গ্যাং লিডার প্রহরকে কতটা পাগলের মতো চায় তা নিশাত খুব ভালো করেই জানে, কিন্তু কায়দার পরিবারের সামনে এই নামও যেন নেওয়া যাবে না, কারণ কায়দার পরিবারের শুরু থেকেই নোংরা রাজনীতি ও মাস্তান একেবারেই অপছন্দ করেন। নিশাতের মুখ থেকে মহসিন হলের সেই কোপাকুপি আর ককটেলের বাজির কথাগুলো শুনে শিউলি বেগম, পিঙ্কি বেগম আর দাদি জুবাইদা খাতুন যেন তীব্রভাবে চমকে উঠলেন। ঘটনা শুনে সবাই এক মুহূর্তের জন্য থমকে গেলেন। শিউলি বেগম আর নিজের চোখের পানি ধরে রাখতে পারলেন না। তিনি কিঞ্জাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরলেন। শত হোক শিউলি যে তার গর্ভধারিণী মা, মেয়ের শরীরে সামান্য আঁচ লাগার মানে মায়ের কলিজা ফালা হয়ে যাওয়া। মেয়েরা তো মায়েরই আসল অঙ্গ, মায়ের আত্মসম্মান। তবে জীবনের সমস্ত ব্যথা বেদনা আর সুখের অনুভূতি সব কিছুই তো এই কন্যা সন্তানের শুরু আর কন্যা সন্তানই শেষ। কলেজে ছুটি হয়েছে মিনিট দুয়েক হলো। ছুটির ঘন্টা বাজতেই কাঁধে ভারী কলেজের ব্যাগটা ঝুলিয়ে মুক্ত আকাশের ডানা মেলা অনন্ত পাখির ন্যায় এক প্রকার দৌড়ে দৌড়ে কলেজের মাঠের দিকে চলে গেল মেঘু। আজ সকালে মাঠের এক কোণে ফুটা লাল টকটকে গোলাপ আর সুবাস ছড়ানো বেলি ফুলগুলো দেখে নিজের কানের পিঠে গুজানোর জন্য বড্ড মন কেমন করছিল ওর। আজ তাই সুযোগ পেতেই ফুলগুলো ছিঁড়তে যাবে আমাদের এই চঞ্চল ম্যাডাম, কিন্তু মাঠের 1/3 অংশে পা রেখেছে কিন্তু রাখেনি। অমনি পিছন থেকে বেশ চওড়া গলায় ওকে ডেকে উঠল কেউ। মেঘু, অচেনাও নয় আবার খুব বেশি চেনাও নয়। এক অচেনা পুরুষালী কণ্ঠ নিজের নাম শুনে হসাই পিছন ফিরে তাকালো তৃপ্তদশমী রমণীয়। বডিটা এক ঝটকায় ঘোরানোর সাথে সাথেই তার ধিক্কালো হাঁটু ছাড়ানো বেগতিতে কাঁটাগুলো চুলগুলো পিঠের ওপর দুলনায় দুল খেয়ে উঠল। মেঘু দেখো কিছুটা ঘামাত অবস্থা ও সামনে এসে দাঁড়িয়ে আছে এই কলেজের সবচেয়ে মেধাবী ও কৃত্রিম ছাত্র মিছিল হাওদাদার। খাঁটি শ্যামলাপনের ছেলেটি
ছেলেটি দেখতে সত্যিই খুব সুদর্শন। তীব্র চোখ দুটো চয়ে আছে একটা গোলাপ আকৃতির চশমা, পরিধানে কলেজের চিরচেনা সাদা শার্ট আর কলেজের ট্রাউজার। মেঘ বেশ কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো, কিছু বলবেন মেসির ভাইয়া? ছেলেটাকে মেসির ভাই বলার কারণ হলো সে এবার উচ্চ মাধ্যমিকের শেষ বর্ষের শিক্ষার্থী। এই তো আগামীকাল কলেজের ওদের বিদায় অনুষ্ঠান বা ফেরওয়ালা, এর পরপরই ওদের ফাইনাল বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। মেঘের প্রশ্ন শুনে মাথা ঝাঁকালো মেসুর। মাথার অবধি বারবার চুলগুলো ঝাঁকুনির চুটে ওর ফর্সা কপালের ওপর সে জায়গাটা কেড়ে নিল। সে চোখের চশমাটা একটু ঠিক করে নিয়ে বলল, তোমাকে একটা জরুরি কথা বলা ছিল মেঘু। কি কথা? মেঘুর এমন জিজ্ঞাসু প্রশ্ন শেষ হতে না হতেই সবার চোখে ছানা বড়া করে দিয়ে মেসুর সোজা মেঘুর সামনে মাঠের ঘাসের অপর এক হাঁটু গিরে বসে পড়ল। তার দু হাতে ধরা এক মস্ত বড় সুব্রি বেলি আর লাল গোলাপের চোখে ধারালো ফাল বুকে সে মেঘের মায়াবী মুখের দিকে তাকিয়ে এক পলক হাস্যনয়নে তাকিয়ে অত্যন্ত ধীর কণ্ঠে কিংবা তীব্র অনুভূতিপূর্ণ গলায় আবৃত্তি করার মতো করে বলে উঠল, তোমার ওই ভাষায় ভাষায় নয়নে দেখছিলাম নির্ণয় সর্বনাশ। স্বপ্নেই বুনেছি এক গাবা ভাষ্য, যার কৃত্রিম হয়েছিলে তুমি আর আমি। মেঘলা, তবে হবে কি আমার মনের রানী? এবার ওপাশে দুপাশে জীবন সঙ্গিনী। ভালোবাসি তোমায় আমার আরণ্যে। মেসির এমন ঘোর লাগা আবকীয় মাখানি প্রেমের কবিতা শুনে মাঠের চারপাশে গুল হয়ে দাঁড়ানো কলেজের অন্য সমস্ত ছাত্রছাত্রীরা একসাথে জুড়ে হাতে তালি দিয়ে উঠল। পুরো মাঠ যেন করতালির মুখরিত হয়ে গেল। সবাই এক অধীর আগ্রহে চাতক পাখির চেয়ে চেয়ে আছে মেঘের উত্তরের আসার জন্য। কারণ মেসুর হাওলাদারের মতো কৃত্রিম ছাত্র পুরো কলেজের সম্মুখে দাঁড়িয়ে তাকে প্রপোজ করেছে। মেঘু এত মানুষের সামনে এমন কাণ্ডে কিঞ্চিত লজ্জাও পেল। পরক্ষণে তার ঠোঁটের কোণে এক দুষ্ট ভরা মিষ্টি হাসি ফুটিয়ে উঠল। সে এক হাত কোমরে রেখে পুরন ঢাকার সেই নিজস্ব দেহাত টেনে মেসুর মুখের ওপর রিজেক্ট করে দিয়ে বলল, দুঃখিত মেসুর ভাই, মই বিয়াইতে আজ বাদেই কাল মোর বাচ্চা আইবে। এই দেহেন এই মই 4 মাস পেইতে মানু মোর আপনার প্রেমের প্রস্তাবে শুনলে মোর জামাই আপনার গড়ে একেবারে পিটাইবে। আপনারে লাইগা মোর দুঃখ লাগতাছে। মাগার কথা কইতাম কিন্তু মুই বিয়াইতে আর 6 মাস আগে আইলে আন্নের লইগেই মুই আন্নের প্রেমের প্রস্তাব মাইনা নিতাম। ওহন পুনাই পাইতাম না। মেঘের মুখে নিজের 4 মাসের পোয়াতি হওয়ার এমন আজব আর কাল্পনিক উত্তর শুনে মেসির মুখের কোনো বেদনার কালো ছাপ দেখা গেল না। উল্টো এক চিলতি মুচকি হাসি দেখে গেল তার ঠোঁটের কোণে। সে যেন আগে থেকেই খুব ভালো করে জানতো এই চঞ্চল আর ঠোঁটকোনা মেঘলা এমনই কোনো অদ্ভুত উত্তরণ দিয়ে পরিস্থিতি হালকা করবে। তাই সে সহকরম পরিস্থিতি নিয়েই এসেছে। সেই হাঁটু গিরে বসে অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি যে একেবারে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছো তা আমি খুব ভালো করেই জানি মেঘলা। তোমার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েই তবে আমি আজ এখানে এসেছি। তবে চিন্তা করো না, তোমায় আমি কোনো জোর করব না, কিন্তু আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম অনুভূতি আর প্রথম ভালোবাসা। মেসির সামান্য থামল। নিজের হাতের সেই সুদৃশ্য ফুলের বুকেটটা তার দিকে ইশারা করে ইসমাল গলায় বলল, ফুলের বুকেটটা অন্তত নিলে আমার খুব ভালো লাগতো। মেঘু আবার নিজের মুখে সেই চঞ্চল হাসিটা এক নিমিষে মুছে ফেলল। বড্ড সিরিয়াস গম্ভীর গলায় বলল, প্রস্তাব যখন আমি একবার সোজাসুজি ফিরিয়ে দিয়েছি মেসির ভাই, তখন এই ফাউল বুকে নিয়ে আপনার মনে অহেতুক নতুন আশা জাগার বড্ড অনুশোচনা হবে না। তাছাড়া অন্য কোনো পরপুরুষের দেওয়া কোনো কিছুই আমি হাতে নিতে নেই। আর হ্যাঁ, আমার জন্য অপেক্ষা করে নিজের মূল্যবান জীবনটা নষ্ট না করে জীবন এগিয়ে যান। আমি আপনার নয়, এই দুনিয়ার আর কোনো পুরুষেরই কোনো দিন হব না। পুরুষদের এই অতকথ ভালোবাসা আমার প্রাণপণে ঘৃণা করে। আমার কাছে এসবের কোনো মূল্য নেই। ব্যাস। মেঘুর এমন কঠিন আর ভরব শীতল কথা শুনে মাঠের কৌতূহল 1 সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। মেঘার এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ফুলগুলো না নিয়েই প্রস্থান পায়ে মাঠ পেরিয়ে কলেজের গেটের দিকে হাঁটা গেল। তার পিছন পিছন দ্রুত পায়ে এগিয়ে গেল ওর 3 বান্ধবী, ফাতিহা, রাইসা আর তানিয়া। 4 জন রমণীর মুখে এমন
মতে। তবে মেঘের এই সরাসরি প্রত্যাখ্যান বা পোয়াতি হওয়ার বানানো গল্প মাঠে কেউ যতটা না অবাক হয়েছে তার চেয়েও শতগুণে বেশ মেঘু শেষের এই মারাত্মক 3টি লাইন মেসি হাওলাদারের হৃদয়ে এক বিশাল প্রশ্নের দোলা তুলে গেল। সে নিস্তব্ধ হয়ে চেয়ে রইল মেঘের চলে যাওয়ার পথের দিকে। কেন এই 17 বছরের মেয়েটা পুরুষ জাতির ভালোবাসাকে এতটা ঘৃণা করে? এর পেছনে কোনো অতীত লুকিয়ে আছে? কিঞ্জা চুপচাপ বসেছিল ঘরের বিলাস জানালার পাশে। তার 2 নয়ন বেয়ে হাপুস নয়নে জল গড়িয়ে পড়ছে। পলকহীন চোখে সে চেয়ে আছে বাইরের শুনশান সারকর পানে। মন যেন চাতক পাখির মতো খুঁজছে কোনো এক কাঙ্ক্ষিত মানুষকে। ঠিক তখনই দূর সড়কের মুড়ে চেনা সেই বলিষ্ঠ অবয়া আর কাঙ্ক্ষিত মানবটাকে দেখা মাত্রই কিঞ্জার হৃৎস্পন্দন যেন এক ধাক্কায় চলকে উঠল। বুকের ভিতরে আনন্দের এক তীব্র হৈহুল্লার বয়ে গেল। সে আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না। চোখের পানি মুছে স্তব্ধ পায়ে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। সারা বাড়ি যেন মুহূর্তেই মুখরিত হয়ে উঠল কিঞ্জের পায়ে পড়া সোনার নূপুরের মিষ্টি নিঝির শব্দে। নূপুরের প্রতিটি ঘুঘু যেন একটি রোমান্টিক ছন্দে নেচে নেচে কিঞ্জার বেকুল মনের জানান দিচ্ছিল। ঘর ছেড়ে লম্বা করিডোরি পেরিয়ে পিছনের বাগান ধরে মূল ফটকের কাছাকাছি আসতেই হুট করে থমকে দাঁড়িয়ে গেল কিঞ্জা। আর ভিতরে সমস্ত উৎসাহ আর উন্মাদ এক সেকেন্ডে রূপ নিল এক অজানা ভয়ে। কিছু একটা তীব্রতা ভয়ে চকিয়ে চোখে দেখল ওর ঠিক সামনে হিংস্র মূর্তির মতো দাঁড়িয়ে আছে ওর নিজের আপন বড় ভাই মেজর অঙ্কুশ। তবে মেজর তাকে দেখেনি। সে পিছন মুখে হয়ে দাঁড়িয়ে আছে, তার কড়া নজর ঠিক তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির ওপর। ফটকের একদম কাছে আসতেই কিঞ্জার কানে এসে বাজল অঙ্কুশে সে চিরচেনা গম্ভীর ও তীব্র কণ্ঠের আওয়াজ। আসন্ন এমপি প্রহর ইবনের মানে আছে এই অধম অঙ্কুশের কথা। আমি তো ভাবলাম প্রমোশন আর ক্ষমতার দাপটে অঙ্কুশ নামে এই দুনিয়ায় কেউ একজন রয়েছে। তাকে কি বুঝি বলেই পিছনে মাননীয় মহাশয়। অঙ্কুশ এর এমন বাঁকা চোখে তাকানো, নাচানো আর খোঁচামারা পূর্ণ কথা শুনে সামনে দাঁড়িয়ে থাকা প্রহরের সেই চীনা সুদর্শন শ্যামলা গালে এক চিলতি চৌড়া ও নিখুঁত ভালোবাসার হাসি ফুটে উঠল। সে রাজনীয় সমস্ত গম্ভীর্য আর দৈমাক একপাশে সরিয়ে রেখে এক ঝটকায় এগিয়ে এসে জড়িয়ে ধরল তার খুব কাছের এই ব্যালকনিটার প্রাণের বন্ধুকে। অঙ্কুশ চৌড়া পিঠের হাত রেখে হাসতে হাসতে প্রত্যহর অন্তত আবেগময় গলায় বলে উঠলেন, তোকে কি করে ভুলি বল অঙ্কুশ? এই পুরো দুদিনে তুই ছাড়া এই প্রহর ইবনাকে কিভাবে গভীরভাবে আর কেউ কি চেনে রে? আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী পার্টের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।